যখন কারো ফটোসেন্সিটিভিটি থাকে, সে যখনই সান এক্সপোজড হবে, ডেলাইটে এক্সপোজ হবে, তখনই কিন্তু তার ইচিং হবে, লাল হয়ে যাবে স্কিন, যেটাকে আমরা ইরিথেমা বলি ডার্মাটোলজিক্যাল টার্মে। তো ইরিথেমা হবে, লাল হয়ে যাবে, তার ইচিং থাকবে, বার্নিংও হতে পারে, কোনো কোনো পেশেন্ট বার্নিংও কমপ্লেন করে থাকতে পারে। সো সাইফের কোশ্চেন শুনে আমার মনে হচ্ছে যে হি ইজ ফটোসেন্সিটিভ। এখন চলছে আমাদের উইকলি হেলথ রিলেটেড শো হেলথ টক, যেখানে এভরি ফ্রাইডেতে বিকেল 4টা থেকে বিকেল 6টা পর্যন্ত থাকেন আমাদের সাথে একজন হেলথ স্পেশালিস্ট অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর থাকেন সবসময়, যেখানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফাতিমা ওয়াহিদা, এবং তিনি কিন্তু MBBS DDV from BSMMU Fellowship Training in Laser and Cutaneous Surgery, Bangkok, রেজিস্ট্রার হিসেবে বর্তমানে কর্মরত আছেন ইন দ্য ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি ইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে যেহেতু আমরা কথা বলবো সোরিয়াসিসের মতো একটি জটিল টপিক নিয়ে, এবং অনেকেই আছেন যারা সোরিয়াসিস জিনিসটা কি হয়তো বা বোঝেনি না, তাদের জন্য যদি একটু সহজ ভাষায় বলে দেন যে সোরিয়াসিস জিনিসটা কি। সোরিয়াসিস তো খুবই কমন টার্ম, এখন সবাই জানে। এটা একটা চর্মরোগ, স্কিন ডিজিজ, খুবই কমন একটা স্কিন ডিজিজ, যেটার সম্পর্কে যদি বলতে হয় ছোট্ট করে বা বোঝার জন্য, সেটা হচ্ছে যাদের সোরিয়াসিস আছে তারা অবশ্যই জানেন, যারা নাই তারাও অনুমান করে থাকেন, বা আপনাদের আত্মীয় স্বজন অনেকেরই আছে যাদের সোরিয়াসিস আছে। ভেরি কমন ডিজিজ। এখানে যেটা হয়, যেটা কমন সোরিয়াসিস আমরা বলি ব্ল্যাক সোরিয়াসিস, ওটা বুঝতে বেশি সুবিধা হবে সাধারণ লোকদের জন্য। সেটা হচ্ছে ইরিথেমা হয়, একটা ইরিথেমা বলতে লাল একটা আস্তরণ, লাল একটা কালার হয়, এরপর এটার উপরে ড্রাই সিলভারি স্কেল বা যেটাকে একদম মাছের আঁশের মতো চলটার মতো পড়তে থাকে, এবং ওটা যদি টেনে জোর করে টেনে বের করা তুলে ফেলার চেষ্টা করা হয়, সেখানে একটা ছোট ছোট ব্লিডিং পয়েন্ট বা অস্পিচ সাইন্স দেখা যায়। তো এটা অনেক সময় রোগীরাও বুঝতে পারে যে ওখানে সোরিয়াসিস হচ্ছে বলে এরকম হচ্ছে। তো এটার এক্স্যাক্ট কজ আসলে এক্স্যাক্ট যদি বলি আননোন, যদিও কিছু ফ্যাক্টর কাজ করে, জেনেটিক ফ্যাক্টর বা এরকম কিছু জিনিস কাজ করে, বাট স্টিল মানে এক্স্যাক্ট প্যাথোফিজি মানে সব কিছু মিলিয়ে যদি আমরা বলি কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড আননোন, বেসিক্যালি আননোন। বাট এটা আমরা যদি একটু জানতে চাই যে শরীরের কোন কোন অঙ্গগুলোতে হচ্ছে বা কোন জায়গাটায় মোস্টলি হয়, এইটা যদি একটু বলতেন। আচ্ছা, সাইট অফ প্রিডিলেকশন যদি বলি, এটা একদম মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত শরীরের প্রতিটা জায়গায় হতে পারে। No area is spared, every area can be involved, but the thing is that prominent কিছু জায়গা আছে, যেমন হাঁটু, কনুই, স্ক্যাল্প, তারপরে পিছনের হাড়ের অংশ, ওখানে বেশি হয়, পামসোলে হতে পারে। অল ওভার দ্য বডি ক্যান বি এফেক্টেড, বাট সাইট অফ প্রিডিলেকশনস আর কনুই, হাঁটু, স্ক্যাল্প, এগুলো হচ্ছে প্রিডিলেক্টরি সাইট, বাট এনি সাইট ক্যান বি ইনভলভড। ওকে, সো এবার যে ব্যাপারটি জানতে চাই সেটি হচ্ছে, আপনি বললেন যে স্ক্যাল্পেও হতে পারে। তো স্ক্যাল্পে যখন হয়, আমরা জানি যে সেবোরিক ডার্মাটাইটিস নামেও একটা রোগ আছে যেটা স্ক্যাল্পে হতে পারে। তাহলে এই যে স্ক্যাল্পে সেবোরিক ডার্মাটাইটিস হয়েছে নাকি সোরিয়াসিস হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনারা ক্লিনিক্যালি কিভাবে করেন? ক্লিনিক্যালি যেভাবে পার্থক্য, সেবোরিক ডার্মাটাইটিস আমাদের সাধারণ জনগণ যেটাকে বোঝে যে খুশকি, সেটাকেই আমরা সেবোরিক ডার্মাটাইটিস অফ দ্য স্ক্যাল্প বলছি। তো ওখানের যে স্কেলটা হয় আর সোরিয়াসিসের যে স্কেলটা হয়, দুটো কিন্তু ডিফারেন্ট। সোরিয়াসিসে ইউজুয়ালি ড্রাই স্কেল হয়, আর সেবোরিক ডার্মাটাইটিস বা ড্যান্ড্রাফ যেটা হচ্ছে সাধারণ মানুষ যেটাকে জানে, ওটা কিন্তু ইউজুয়ালি স্কেলটা ওরকম ড্রাই সিলভারি ওই কালারটা হয় না, ওটা নিউট্রাল একটা কালার থাকে, স্কিন কালার, যেটা গ্রিজি রাদার দ্যান ড্রাই। ইয়াস, তো এক্স্যাক্টলি আমরা ওভাবে ক্লিনিক্যালি বুঝতে পারি। তাছাড়া আমরা যদি ফোর্সফুলি রিমুভাল করার চেষ্টা করি স্কেলটা, যেটা সোরিয়াসিস আমি বলে নিয়েছিলাম, অস্পিচ সাইন বা পিন পয়েন্ট ব্লিডিং আমি দেখতে পাবো, যেটা সেবোরিক ডার্মাটাইটিসে পাবো না। ওভাবেই ক্লিনিক্যালি আমি শিওর হয়ে যাব যে ইট ইজ এ কেস অফ সোরিয়াসিস অর নট। এটা হচ্ছে বলা চলে যে একমাত্র সোরিয়াসিসেই হবে কি ব্লিডিং পয়েন্ট, অফ কোর্স দে আর অনলি in psoriasis, not on seborrheic dermatitis. ধন্যবাদ ম্যাম। আমাকে একজন প্রশ্ন করেছে, আচ্ছা তিনি অনেকেই কিন্তু কুইজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমাকে প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, তার নাম হচ্ছে সাইফ, তো তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখনই রোদে যাচ্ছেন তার স্কিনটা একদম লাল হয়ে যায়, তার সেখানে প্রচুর
পরিমাণে ইচিং হয়, জ্বালাতন হয়, এবং তিনি যাই করেন দেখা যাচ্ছে যে তিনি শান্তি পাচ্ছেন, এরকম মানে রেমেডি কাজ করছে না। এটা বেসিক্যালি তার এটা সোরিয়াসিস বা সেবোরিক রিলেটেড প্রবলেম না, তার যেহেতু রোদে গেলে হচ্ছে, মানে ওটা আমরা অ্যাজিউম করে নিতে পারি ফটোডার্মাটাইটিস বা ফটো সেনসিটিভ তিনি। সো উনি যখনই সানলাইট অ্যালার্জিও হয় এই সময় তিনি বলছেন, যখন কারো ফটো সেনসিটিভিটি থাকে, সে যখনই সান এক্সপোজড হবে, ডেলাইটে এক্সপোজ হবে, তখনই কিন্তু তার ইচিং হবে, লাল হয়ে যাবে স্কিন, যেটাকে আমরা ইরিথেমা বলি ডার্মাটোলজিক্যাল টার্মে। তো ইরিথেমা হবে, লাল হয়ে যাবে, তার ইচিং থাকবে, বার্নিংও হতে পারে, কোনো কোনো পেশেন্ট বার্নিংও কমপ্লেন করে থাকতে পারে। সো সাইফের কোশ্চেন শুনে আমার মনে হচ্ছে যে হি ইজ ফটো সেনসিটিভ। ফটো সেনসিটিভ যখন একজন পেশেন্ট হচ্ছে সেক্ষেত্রে তাহলে আপনারা কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাকে? ফটো সেনসিটিভিটির জন্য অফকোর্স পেশেন্টটা যদি একদম ডায়াগনোসড হয়, যে সে বুঝতে পারছে যে রোদে গেলে তার সমস্যা হচ্ছে, তো প্রথম এবং প্রধানত আমরা যেটা তাকে বলি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হি অর শি মাস্ট ইউজ এ সানব্লক। এটা ফেসে হতে পারে, হাতে হতে পারে, যেখানে তার এক্সপোজড এরিয়া, যেখানে তার প্রবলেম হচ্ছে, দে মাস্ট অ্যাপ্লাই এ সানব্লক। ইট ইজ দ্য ফার্স্ট রেমেডি। দেন হচ্ছে তার সিমটোমেটিক রিলিফের জন্য, যে তার এখন ইচিং হচ্ছে বা বার্নিং হচ্ছে, আমরা হয়তো মাইল্ড টু মিড পোটেন্ট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড দিতে পারি ফর শর্ট ডিউরেশন। এবং যদি তার চুলকানো থাকে তাহলে আমরা সিমটোমেটিক বলছি, তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন দিব, ইচিং উইল বি সাবসাইডেড, erythema will be subsided, but he will maintain it with a sunblock, proper SPF containing sunblock. অবশ্যই একটা সানব্লক is a must. এবং তার যে ইচিংটা হচ্ছে সেটার জন্য কি সুদিং কোনো ক্রিম বা এগুলো কিছু দিচ্ছেন কিনা? হ্যাঁ, দেওয়া যেতে পারে। মেইনটেনেন্সের জন্য আমরা ইমোলিয়েন্ট ময়েশ্চারাইজার, এনি গুড ব্র্যান্ড ময়েশ্চারাইজার ক্যান বি ইউজড ফর দ্য মেইনটেনেন্স। কিন্তু ইনিশিয়ালি হয়তো বা যে তার বার্নিং খুব বেশি হচ্ছে কিংবা তার ইচিং বেশি হচ্ছে, তখন একটু মিড বা মডারেট পোটেন্ট স্টেরয়েড দিয়ে আমরা তাকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করব, 7 days or 5 days, আর সামটাইমস নট মোর দ্যান 15 days। উইদিন 10 to 15 ডেজের মধ্যে আমরা স্টেরয়েডটা কমপ্লিট করে ফেলি, অ্যাকর্ডিং টু দ্য সিমটম অফ দ্য পেশেন্ট, ডিপেন্ডস। আর অলওয়েজ ইমোলিয়েন্ট ইজ অলওয়েজ ওয়েলকামড। অবশ্যই ধন্যবাদ ম্যাম। আমাদের সাথে শুকুর আলী জয়েন করেছেন। আচ্ছা, ফিওনা লিখেছেন আমাকে যে, হ্যাঁ ফিওনা লিখেছেন তার হচ্ছে হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসের প্রবলেমটা খুব বেশি হচ্ছে। তা আমি তাকে প্রাইমারি লেভেলে একটা মানে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, আপনি যদি একদম স্পেসিফিক ফিওনার জন্য। আচ্ছা, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এটা আসলে অ্যাকনি রিলেটেড প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে। হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আমরা ডার্মাটোলজিক্যালি হোয়াইট কমেডো ব্ল্যাক কমেডো বলি, যেটা নিয়ে তোমাদের প্রোগ্রাম হয়েছে হয়তো বা আগে ব্রাউনের উপরে। ওটার জন্য আমরা অ্যাকনির জন্য যে ট্রিটমেন্টটা দেই সেটাই দিই। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইটস দিজ আর নট দ্য ডিজিজেস, দিজ আর জাস্ট সিম্পল। অ্যাকনি যে ট্রিটমেন্টটা সেটাই দেই, কিন্তু অ্যাকনি ইজ এ ডিজিজ। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এভরিবডি সবার আছে, এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এটা অ্যাকচুয়ালি কোনো ডিজিজ না, বাট মেবি সিম্পটম অফ সাম আদার ডিজিজ অথবা নো। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নট এক্স্যাক্টলি দিস নট এ ডিজিজ, ইটস এ ম্যানিফেস্টেশন যে ব্রনে হতে পারে, বাট যার ব্রন নেই, একদম কমপ্লিট নর্মাল একটা স্কিন, তার কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমাদের সবার আছে, বিকজ আমাদের সবার সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। তো ওটাই যখন একটু প্রমিনেন্ট হয়ে ভিজিবল হয়ে যায়, তাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখা যায়। ব্ল্যাক হেডসটা ব্ল্যাক ক্যারাটিনটার জন্য আমরা দেখতে পাই বাইরে থেকে, হোয়াইট হেডসটা হচ্ছে ওভাবে দেখতে পাই, বাট আমরা ট্রেটিনয়েন দিতে পারি ফর সাম বেনিফিট অফ ডাউট। ধন্যবাদ ম্যাম। এবার আমি জানতে চাবো যে সোরিয়াসিস যখন কারো হচ্ছে সেক্ষেত্রে এটা দেখতে কেমন হয়? আচ্ছা, ইনিশিয়ালি আমি বলছিলাম যে প্রথমে স্কিনটা লাল হয়ে যাবে, সেটার উপর তুমি যেটা বলছিলাম মাছের চামড়া যেরকম, ওরকম করে স্কেলিং হয়, পিলিং হয়, চামড়াটা উঠে যায়, ওটা আমরা দেখতে পাই। আমাদের নর্মালি সবার স্কিনে কিন্তু ক্যারাটিনাইজেশন হয় বা এপিডার্মোপয়েসিস, যেটা বোঝার জন্য বলছি, যেটা হচ্ছে আমাদের বাইরের যে লেয়ারটা, স্কিনের এপিডার্মিসের সবচেয়ে বাইরের লেয়ারটা 28 থেকে 39 দিন পর পড়ে যায়, শেডিং হয়ে যায়। এরপর আবার নতুন করে নেচার আবার আমাদের যে একদম ভেতরে থেকে আবার চামড়া রিপ্রোডিউস হতে থাকে, যেটা আমরা ভিজিবলি তুমি বা আমি যারা নর্মাল স্কিনের অধিকারী তারা বুঝতে পারি না। সোরিয়াসিস হচ্ছে যেটা এগ্রাভেট হয়ে যাচ্ছে, ওই মাইটোসিসটা বেশি হচ্ছে, 28 দিন বেশি করে স্কিন উঠে যাচ্ছে। হ্যাঁ, 28 থেকে 39 দিনের যে সাইকেলটা সেটা হয়ে যাচ্ছে উইদিন 4 to 5 days। সো এটা ভিজিবল ম্যানিফেস্টেশন হয়ে তখন আমরা দেখতে পাচ্ছি তার প্রমিনেন্ট জায়গাগুলোতে, যার যেখানে হচ্ছে সেখানে চামড়া উঠে যাচ্ছে, সাদা চামড়া উঠে যাচ্ছে, একদম হোয়াইট স্কেল, সিলভারি স্কেল। আমরা যখন স্কেলটাকে রিমুভ করার চেষ্টা করি টু ডায়াগনোস ইট ক্লিনিক্যালি, টু কনফার্ম ইট, তখন আমরা দেখব অসপিস সাইন বা
পিন পয়েন্ট ব্লিডিং Bleeding স্পট দেখতে point পাবো আমরা। যাক, ধন্যবাদ ম্যাম। এবার যে প্রশ্নটি মানে আমার করার দরকার সেটা হচ্ছে যে সোরিয়াসিস আপনি বললেন যে এটার এখন পর্যন্ত এটার এক্স্যাক্ট প্যাথোফিজিওলজি জানা যায়নি, বাট এটি কাদের বেশি হয় সেটা যদি একটু জানাতেন আমাকে। আচ্ছা, এক্স্যাক্ট প্যাথোলজি তো অবশ্যই আছে। ইনসাইড দ্য স্কিন দেয়ার ইজ এ প্যাথোজেনেসিস, দ্যাটস ওয়াই চামড়ার উপর থেকে আস্তরণটা পড়ে যাচ্ছে। ইটস ভেরি কমন, বাট দ্য থিং যে কারণে হচ্ছে অনেক সময় জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে, বাট ইট ইজ নট মানে অ্যাপ্লিকেবল ফর এভরি পেশেন্ট যে সবারই জেনেটিক আছে, কিন্তু একটা প্যাটার্ন অনেকের থাকে যে জেনেটিক ছিল, বাবা মায়ের ছিল, ছেলে মেয়ের হয়েছে, যেরকম ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে। বাট সব পেশেন্টের, আমরা যদি 100টা পেশেন্ট দেখি, 100টা পেশেন্টেরই কিন্তু হিস্ট্রি থাকবে না যে তাদের ফ্যামিলি প্যাটার্ন আছে। সো এক্সাক্ট কজ এই জন্যই আননোন বলছি, জেনেটিক কজ আছে, মেবি দেয়ার, মে নট বি দেয়ার। আর এটা কাদের হয়, এটা নিউনেটাল, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, যাদেরকে আমরা নিউনেটাল বলি, ওখান থেকে শুরু করে 70 ইয়ার্স পর্যন্ত এনি ওয়ান ক্যান গেট ইনভলভড উইথ সোরিয়াসিস। আচ্ছা আচ্ছা, সো সোরিয়াসিস যখন হচ্ছে সেক্ষেত্রে আমরা তো জানি যে সনাতন নিয়ম অনুযায়ী আমরা সবসময় যে কোনো ধরনের ডিজিজেরই ফার্স্টে মানে রোগী একটা কিছু উপসর্গ পান বা লক্ষণ পান যেগুলো নিয়ে আপনাদের কাছে আসেন, তারপর নিশ্চয়ই আপনারা ক্লিনিক্যালি তার উপর কিছু টেস্ট করে থাকেন, কিছু ল্যাবরেটরি টেস্ট করে থাকেন, কিছু পরীক্ষা নিরীক্ষা। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলো কোনগুলো সেগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। মূলত পেশেন্ট যদি ম্যালট্রিটেড না হয়, ম্যানিপুলেশন না করে তার স্কিন লিশনটাকে, আমাদের ইট ইজ এ ডিজিজ অফ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা, মানে খুব ইজিলি উই ক্যান ডায়াগনোস ইট ক্লিনিক্যালি আনলেস অ্যান্ড আদারওয়াইজ ইট ইজ ম্যালট্রিটেড অর ম্যানিপুলেটেড বাই আদার মিনস। ইউ ক্যান ডায়াগনোস ইট মানে রোগী যদি নিজে এটাকে কোনো লেশনটাকে ম্যানিপুলেট না করে, অপচিকিৎসা না করে, বা এমন কোনো ধরনের ক্রিম বা অয়েনমেন্ট ইউজ না করে যেটাতে, বা বিভিন্ন বিকল্প মেডিসিন আছে, অল্টারনেটিভ মেডিসিন, যেগুলো করে অনেক সময় পেশেন্ট ফ্লেয়ার আপ হয়ে আসে, তখনও বোঝা যেতে পারে, ক্লু থাকে, অলওয়েজ দেয়ার ইজ এ ক্লু ফর দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সো উই ক্যান ডায়াগনোস ইট ইজিলি ওয়েন ইট ইজ সোরিয়াসিস। তো মাঝখানে আমাদের কখনো কখনো ইন বিটুইন বিভিন্ন কারণে আমাদের কিছু ডিফারেন্সিয়ালস চলে আসে, যেটা এটা হতে পারে ইদার ইট ইজ যখন স্ক্যাল্পে হচ্ছে, ওয়েদার ইট ইজ সেবোরিক, যেটা তুমি প্রথমেই বলছিল আমাকে, সেবোরিক কিনা ওটা কিনা, বা অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় মাথায়, পিটুরিয়াসিস, ক্যাপিটিস। তো আমরা বয়স দেখি, এজ দেখি, তারপরে হিস্ট্রি নেই, সব কিছু করে আমরা ডায়াগনোসিস করতে পারি। বাট তোমার উত্তরে বলতে হচ্ছে আমরা প্রথমত কনফার্ম করার জন্য, তারপরেও যদি আমাদের মনে কোনো কনফিউশন থাকে, অথবা কনফিউশন নাই, আই এম শিওর যে ইট ইজ ক্লিনিক্যালি সোরিয়াসিস, ইয়েট উই ক্যান ডু সাম ইনভেস্টিগেশনস। এবং প্রথমেই আমরা করি যেটা, সেটা হচ্ছে স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। এটা করে আমরা কিছু এভিডেন্সিয়াল প্রুফ আমাদের কাছে তখন চলে আসে, ডকুমেন্টেড ইট ইজ সোরিয়াসিস। আর ইদানিং আমরা ডার্মোস্কোপি করি। ডার্মোস্কোপি করলে কোনো অপারেটিভ প্রসিডিউরে যেতে হচ্ছে না, কোনো পেইনফুল প্রসিডিউর না, নো নিড টু ডু অ্যানেস্থেশিয়া, লোকাল কিছুই করার দরকার নেই। আমরা খুবই একটা জাস্ট লাইক এ ক্যামেরা উই ক্যান ডায়াগনোস ইট স্ট্যাট। একদম একদম। তো সোরিয়াসিস যেহেতু আপনি বলে ফেললেন যে এইভাবে আপনারা ডায়াগনোসিস করছেন, যে কোনো নিয়ম অনুসারেই কিন্তু এখন আপনারা হয়তো বা কোনো মেডিসিন তাকে প্রেসক্রাইব করবেন, তো সেই মেডিসিনগুলো কি বা কীভাবে তার ট্রিটমেন্টটা করে থাকেন, ট্রিটমেন্ট প্রোটোকলটাই জানবো। আচ্ছা, ট্রিটমেন্ট এটা ডিপেন্ড করে পেশেন্টটার সোরিয়াসিসটা আসলে কতটুকু, এটা কি এখন মডারেট ফর্মে আছে, সিভিয়ার, বডি সারফেস এরিয়া আসলে তার কতটুকু ইনভলভ হয়েছে, মোর দেন 50% অর উইদিন 50%, জাস্ট 10%। সো খুব মিনিমাম ইনভলভমেন্ট যখন থাকে তখন আমরা বেশিরভাগ ডিপেন্ড করি হচ্ছে টপিক্যাল কর্টিকোস্টেরয়েডের উপর। টপিক্যালে একটা লিশন আছে, দুটা লিশন, একটা কনুইতে, একটা হাঁটুতে। ইউজুয়ালি এটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বলি আমরা, কনুই হলে দুটা কনুই সাধারণত পাই, হাঁটু হলে দুটা হাঁটু, পায়ের যে কোনো জায়গায় দুটা, ইউজুয়ালি এটা আমরা পেতে পারি। তো সবসময় আসলে পেশেন্ট যে টিপিক্যাল বুক পিকচার এবং বুকে যা লেখা আছে তা নিয়ে আসে তা না, আমাদের ফ্যালাসিও থাকতে পারে কিছু সোরিয়াসিস, বাট ইউনিল্যাটারাল ইট ক্যান হ্যাপেন অলসো, বাট ইউজুয়ালি ইট ইজ বাইল্যাটারাল। ইউজুয়ালি দুইটা পা হলে দুটো এক্সট্রিমিটি ইনভলভ করবে। তো আমরা এটা ডিপেন্ড করে আসলে রোগীটার বয়স এবং রোগীটার কতটুকু বডি সারফেস এরিয়া ইনভলভ হয়েছে। খুব মাইল্ড এবং মিনিমাল কেসে আমরা টপিক্যাল কর্টিকোস্টেরয়েড এটাই সাধারণত প্রেফার করি, একটা শর্ট ডিউরেশনে দেই। আবার অনেক সময় পোটেন্সি বাড়াই বা কমাই, তার প্ল্যাকটা, সোরিয়াসিসের যে লিশনটা সেটা কতটুকু থিকনেস, এটার উপর ডিপেন্ড করে আমরা আসলে কর্টিকোস্টেরয়েড আসলে কোন পটেন্সির দিব, মডারেট পটেন্সি দিচ্ছি নাকি একটু সুপার পটেন্ট স্টেরয়েড দিচ্ছি, এটা ডিপেন্ড করে থিকনেস অফ দ্য
লেশনের উপর হ্যাঁ ইউজুয়ালি, কিন্তু যদি ওটার থিকনেসের উপর এটা হচ্ছে মাইল্ড, যদি মডারেট হয় তার বডি সার্ভিস এরিয়া অনেকখানি ইনভলভ হয়ে গেছে, তখন আমাদের সিস্টেমিক কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের দিকে যেতে হতে পারে। তখন তোমার আগের প্রশ্নের মতো করে তখন কিন্তু আমরা ওই সিস্টেমিক সেই ইমিউনোসাপ্রেসিভগুলো দেওয়ার জন্য যদি রোগীটা অ্যাপ্লিকেবল হয় বা একটা আইডিয়াল কেস হয় যে তাকে আমরা মেথোট্রেক্সিড দিতে চাচ্ছি বা সাইক্লোস্পোরিন এই ধরনের ড্রাগ দিতে চাচ্ছি, এটা তখন আমরা নিশ্চিত করব কিভাবে যে এই রোগীকে আমি মেথোট্রেক্সিড বা এই ধরনের ড্রাগ বলছিলাম ফিট ফর ড্রাগ না, এটাই বলছি যে তোমার আগের প্রশ্নের রেশ ধরে তখন কিন্তু আমরা ওই ড্রাগটা দেওয়ার জন্য রোগীটাকে কিছু ইনভেস্টিগেশন করতে বলি, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে বলি, হেপাটিক ফাংশন, লিভার ফাংশন টেস্ট করি, কিডনি ফাংশন টেস্ট করি, কারণ ওগুলো ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন লিভারের উপরে ইফেক্ট আছে, কিডনির উপরে ইফেক্ট আছে। সো আমরা সব কিছু স্ক্রুটিনি করে তখনই ওইরকম একটা ড্রাগের দিকে যাই যদি সেই রোগীটার ইনভলভমেন্ট যদি হিউজ হয় বা মডারেট হয় 50-60%, 70%, দেন শুধু টপিক্যালের উপর ডিপেন্ড করলে আমার চলছে না, দেন উই গো ফর দ্য টেস্ট অ্যান্ড গো ফর দ্যাট ড্রাগ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাম। এবার হচ্ছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সোরিয়াসিসের যে বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে সেটা তো হচ্ছে বাইরের দেশগুলোতে হচ্ছে, কিন্তু আমাদের দেশে কি এগুলো হচ্ছে কিনা, বা সেগুলো যদি হয়ে থাকে সেগুলো কি কি? আচ্ছা, এগুলো যেগুলো বললাম সেগুলো টিপিক্যাল অ্যান্ড ভেরি কনভেনশনাল ট্রিটমেন্ট। এছাড়াও কিন্তু আমাদের দেশে অলরেডি অনেক বছর ধরে মোর দ্যান এ ডেকেড হয়ে গেছে যে আমরা ফটোথেরাপি করছি। ফটোথেরাপি এটা বাইরেও হচ্ছে, আমাদের দেশে মোর দ্যান এ ডেকেড হচ্ছে, মোর দ্যান 2 decades even এরকম হতে পারে। ফটোথেরাপি আমরা দিতে পারি বেশ কয়েক বছর যাবতীয় তো হচ্ছে, তাহলে মোর দ্যান এ ডেকেড। হ্যাঁ, তো ওটা আমরা দিতে পারি, এটা আমাদের দেশে অবশ্যই অ্যাভেলেবেল, কিন্তু সব সরকারি হাসপাতালের কথা যদি বলা হয় সব জায়গাতে অ্যাভেলেবেল না, বাট ভেরি গুড ট্রিটমেন্ট এবং ভেরি গুড মডালিটিস, উই ক্যান গো ফর দ্যাট। এবং কখনো কখনো আমরা যে ইমিউনোসাপ্রেসিভ যে মেডিকেশনগুলো তোমাকে বলছিলাম একটু আগে, আমরা কম্বাইন করি অনেক সময় ফটোথেরাপির সাথে। এছাড়া আমাদের দেশে এখন অলরেডি তুমি যেটা বলছিলে উন্নত বিশ্বে চলে আসছে, বায়োলজিক্স ইজ দ্য লেটেস্ট, বায়োলজিক্স ভেরি গুড ট্রিটমেন্ট উইথ ভেরি গুড প্রাইস। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আমাদের যদি একটু এক্সপ্লেন করে বলতেন যে ফটোথেরাপিতে আসলে কি করা হয়? ফটোথেরাপি আমরা সানলাইট সম্পর্কে সবাই জানি, ওখানে আলট্রাভায়োলেট রে থাকে। একটু আগে যেটার জন্য বললাম যে আমাদের কি করতে হবে, সানব্লক লাগবে ওই রোগীটার জন্য যে ফটো সেন্সিটিভ। তো ওই ফটো সেন্সিটিভিটিটাকেই আমরা কখনো কখনো কাজে লাগাই। যে রোগীটা ফটো সেন্সিটিভ হয়ে যাচ্ছে ওই রোগীটার কথা, তার জন্য আমরা কি করছি, সানব্লক দিচ্ছি, প্রোটেকশন দিচ্ছি, কিন্তু এটাই আবার আমাদের জন্য বেনিফিশিয়াল কখনো কখনো। সোরিয়াসিসে সেটাকেই আমরা কাজে লাগাচ্ছি। কি করছি, এটা আমরা আসলে ইনস্ট্রুমেন্টের মধ্যে বা ইকুইপমেন্টের মাধ্যমে যে সানলাইটে যে আলট্রাভায়োলেট এ থাকে, বি থাকে, সেটাকে কনসেন্ট্রেটেড করে একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থে আমরা সেই বিম লাইটটা দিয়ে ওটাকে পেশেন্টের স্কিনে অ্যাপ্লাই করাচ্ছি। মানে যে আলট্রাভায়োলেট রে আমাদের জন্য ক্ষতিকর সেটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি বিকজ ওটা আমাদের সোরিয়াসিসে যে হাইপার প্রলিফারেশন হয়, আমাদের যে সেলগুলো আছে বেশি বেশি মাইগ্রেট করে, সেটাকে আমরা ডাউন সাপ্রেস করতে চাচ্ছি, এবং দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর সোরিয়াটিক স্কিন। সো ওটাকে আমরা কি করছি, আর্টিফিশিয়ালি তৈরি করছি, ওয়েভ লেন্থটা আমরা নির্দিষ্ট করছি, কনসেন্ট্রেট করছি, এবং একটা বিম লাইটের মাধ্যমে ওটাকে রোগীর স্কিনের পেনিট্রেট করানোর চেষ্টা করছি। দ্যাট ইজ ফটোথেরাপি। এটা আলট্রাভায়োলেট এ, ন্যারো ব্যান্ড আছে, সোরলাইন আলট্রাভায়োলেট এ আছে, ন্যারো ব্যান্ড আলট্রাভায়োলেট বি আছে। এটা বিভিন্ন ওয়েভ লেন্থে আমরা ওটা রোগীকে প্রোভাইড করার চেষ্টা করি আর্টিফিশিয়ালি। ধন্যবাদ। সোরিয়াসিস যখন কারো হয়ে যাচ্ছে, এখন অনেকের কিন্তু একটি ধারণা থাকে বা আমরা শুনে থাকি যে এটা পুরোপুরি রূপে কখনোই নিরাময়যোগ্য না। তাহলে পেশেন্টদের একটা ধারণা থাকে যে তাহলে কেন আমি ওষুধ দিব শুধু, কারণ এটা যদি না সারে তাহলে কেন এই লং টার্ম মেডিসিনগুলো আমি তাহলে নিব, সেটা যদি একটু বলতেন এই ব্যাপারে। আচ্ছা, এটা নিরাময়যোগ্য না, এটা ইট ইজ কন্ট্রোলেবল। আই ওয়ান্ট টু বি ভেরি পজিটিভ, ইট ইজ কন্ট্রোলেবল, ইটস নট কিউরেবল, আই ডোন্ট ওয়ান্ট টু এমফাসাইজ অন দ্যাট। ইটস কন্ট্রোলেবল, সো মেনি ডিজিজেস আর কন্ট্রোলেবল, ডায়াবেটিস ইজ কন্ট্রোলেবল, ইউ ডোন্ট হ্যাভ এনি কিউর ফর দ্যাট, হাইপারটেনশন ইজ কন্ট্রোলেবল, ইউ নিড টু কন্টিনিউ দ্য মেডিকেশনস লাইফ লং। এখানে বরং কিছু পজিটিভিটি আছে, আমাদের লাইফ লং কন্টিনিউ করতে হচ্ছে না, বাট ইট ক্যান রিল্যাপস, ইট ক্যান রিকার, সো উই ক্যান স্টার্ট দ্য মেডিসিন এগেইন।
ডায়াবেটিস হাইপারটেনশন হলে দেয়ার ইজ নো অপশন টু স্টপ দ্য মেডিকেশন, বাট হিয়ার ইউ হ্যাভ অপশন টু স্টপ দ্য মেডিকেশন when it is supervised by your dermatologist. Okay. So you can stop the medication, you can start the medication when it is supervised by your dermatologist. So এখানে আমাদের কিছু হোপ আছে, not that yes it is not curable, প্রেসারের মতো যে একদম সারা বছরই খেতে হবে তা না। তো তোমার স্কিন আমার স্কিন ভ্যারি করে, ট্রিটমেন্ট টু ট্রিটমেন্ট ভ্যারি করে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কারো কারো লং টাইম কন্টিনিউ করতে হয়, কারো কারো কন্টিনিউ করার পর ভালো হয়ে যায়, স্টপ থাকে, আবার শুরু হতে পারে। সো ইট depends, but I'm very hopeful it is controllable than the other systemic diseases, diabetes, hypertension. ওগুলোতে আমাকে সবসময় একটা ড্রাগের উপর থাকতে হয়, এখানে সবসময়ই থাকতে হবে তা না, কিছুটা সময় থাকতে হতে পারে, একটু আমি বন্ধ করতে পারি, আবার শুরু করতে হতে পারে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। বাহ, চমৎকার। তাহলে এটা খুবই আশার একটি কথা যেটা আমরা জানতে পারলাম যে সোরিয়াস হয়তো বা কন্ট্রোলেবল, curable, so don't worry about it, go to your dermatologist and take the sufficient treatment. এবার যেটা জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে যখন কোনো পেশেন্ট অস্থির হয়ে যান, তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং ডক্টরের কাছে না দেখে যদি একটি দীর্ঘমেয়াদী সময় ধরে ট্রিটমেন্ট করতে হয়, তারা দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসকদের কাছে চলে যায়, আপনি যেমনটি বললেন, অথবা বাসায় বসে হোম রেমেডিসগুলো ইউজ করে চেষ্টা করে যেটা কি সারানো যায় কিনা। সো এটা আসলে কতটুকু যৌক্তিক, বা এতে করে পরবর্তীতে আর কি কি জটিলতা সৃষ্টি হতে পারে? আচ্ছা, জটিলতা ম্যাল ট্রিটমেন্টে তো যে কোনো ডিজিজেই জটিলতা হতে পারে। সোরিয়াসিসের জটিলতা যেমন আমরা যেটা হচ্ছে মানে ইললিগাল বা আনঅথরাইজড যে প্রেসক্রিপশনগুলো বা উইদাউট প্রেসক্রিপশন শুনে মানুষের কাছ থেকে শুনে, অথবা ফ্যামিলির একজন মেম্বার চিকিৎসা করছে, তার হয়তো বা ডার্মাটোফাইট বা ফাঙ্গাল ইনফেকশনের বা দাঁতের চিকিৎসা চলছে, আমি হয়তো বা ওই মলমটা লাগাতে পারি, এরকম মনে করে অনেকে। এই জিনিসগুলো দেখা যায় যে বাসে যে ওষুধ থাকে সেটা দিয়ে ট্রিটমেন্ট করা স্টার্ট করে, এটা অনেকে করে, সবাই করে সেটা বলছি না, অনেকেই করে। তো সেক্ষেত্রে হিতে তো বিপরীত অবশ্যই হবে। তো এখানে যেটা কমপ্লিকেশন বলতে, সোরিয়াসিসের যদি ট্রিটমেন্ট ঠিকমতো না হয় কমপ্লিকেশন অনেক কিছু হতে পারে। আবার অনেক সময় ট্রিটমেন্ট উইদাউট সুপারভিশনও হতে থাকে, যে একটা ক্রিম হয়তো একজন ডক্টর দিয়েছেন, সে হয়তো মাসের পর মাস, দিনের পর দিন লাগাচ্ছে উইদাউট প্রেসক্রিপশন আর উইদাউট এনি রেফারেন্স লাগাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা হতে পারে, মেডিকেশন থেকে অনেক সময় সাইড এফেক্ট হয়। আমি স্টেরয়েড ইউজ করছি টপিক্যালি, আমি কিন্তু ওরালি কখনোই দিচ্ছি না রোগীকে স্টেরয়েড, কিন্তু অনেক সময় রোগীরা হাতুড়ে ডাক্তার বলি বা যে নামেই নামকরণ করি না কেন, তারা অনেক সময় সিস্টেমিক্যালি ইন্ট্রামাস্কুলারলি মাংসপেশিতে ইঞ্জেকশন নিচ্ছে, স্টেরয়েড নিচ্ছে, যেটা একদমই কন্ট্রাইন্ডিকেটেড সোরিয়াসিসে। ও মাই গড, দিস ইজ কমপ্লিটলি ওরালি খাচ্ছে প্রেডনিসোলন, হ্যাঁ ওরালি খাচ্ছে প্রেডনিসোলন, ইন্ট্রামাস্কুলারলি ট্রায়ামসিলোন গ্রুপের ট্রায়ামসিলোন স্টেরয়েড দিচ্ছে। তাহলে তো স্টেরয়েড ওভারডোজ হয়ে যায়। স্টেরয়েড ওভারডোজ, এখানে তো স্টেরয়েড কোনো ড্রাগই না, এটা ওরালি না, আমরা স্টেরয়েড দিচ্ছি, ইট ইজ টপিক্যালি দিচ্ছি, যেখানে লেশনটা আমরা শুধু সেই জায়গাটায় লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু সিস্টেমিক যদি অ্যাবজর্পশন হয় একটা রোগীর সোরিয়াসিস, ইট উইল ফ্লেয়ার আপ, সোরিয়াসিস বেড়ে যাবে। তো এরকম যেটা হচ্ছে, অনেক রোগীরাই আমাদের কাছে এসে থাকে ড্রাগের সাইড এফেক্ট নিয়ে, অথবা রং ট্রিটমেন্ট, ম্যাল ট্রিটমেন্ট, বোথ আর দেয়ার। সো কমপ্লিকেশন তখন ডিপেন্ড করে সে আসলে কী চিকিৎসা নিয়েছে সেটার উপর নির্ভর করে। আনট্রিটেড কেসে কমপ্লিকেশন হবে, ওয়েন দ্য পেশেন্ট ইজ ট্রিটেড effectively there is no chance of complication by itself. সেটাই, যখন একজন ডক্টরের নির্দেশিত পন্থায় আপনি ট্রিটমেন্ট করবেন তখন দের ইজ নো চান্স অফ কমপ্লিকেশন, কিন্তু নিজে যদি মাতব্বরি করেন তাহলে কিন্তু আপনার অসুস্থ হওয়ার চান্সটা বেড়ে যাবে। এখন যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, সোরিয়াসিসে কি এই ধরনের যে ইচিং বা চুলকানি বা এরকম কোনো কিছু হতে পারে কিনা? সোরিয়াসিস যখন একদম একটা কমপ্লিট উইদাউট এনি কমপ্লিকেশন, উইদাউট এনি ম্যাল ট্রিটমেন্ট, জাস্ট ফ্রেশ সোরিয়াসিস, ইউজুয়ালি ইট ইজ নট ইচি। when it is একদম টিপিক্যাল ব্ল্যাক সোরিয়াসিস, একদম সাদা চলটা দেখা যাচ্ছে, মাছের আঁশের মতো দেখা যাচ্ছে, হাঁটুতে হয়েছে, কোনোইতে হয়েছে, একদম ফ্রেশ, এখানে ইউজুয়ালি ইট ইজ নট ইচি। ইউজুয়ালি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, বাট ওয়েন ইট ইজ ম্যানিপুলেটেড,
অথবা ডিফারেন্ট ফর্মস অফ সোরিয়াসিস আর দেয়ার, যেমন আমরা নর্মালি যেটা বলছি প্ল্যাক সোরিয়াসিস, দিস ইজ ভেরি টিপিক্যাল সোরিয়াসিস এবং কমন সোরিয়াসিস। কিন্তু ভিন্ন ধরনের কিছু সোরিয়াসিস আছে, যেমন ইনভার্স সোরিয়াসিস, যেটা এক্সিলাতে বগলে হচ্ছে, রানের দুপাশে হচ্ছে, যেখানে হাঁটুতে কোনোতে হওয়ার কথা তা না হয়ে উল্টো জায়গায় হচ্ছে, এটাকে আমরা ইনভার্স সোরিয়াসিস বলি। ইট মাইট বি ইচি। কিছু ছোট ছোট হচ্ছে, আমরা ইউজুয়ালি প্ল্যাক বা প্যাচ যেগুলো হয় একটু ডায়ামিটার মোটামুটি থাকে, কিন্তু ছোট ছোট রেইন ড্রপ বা ওয়াটার ড্রপের মতো অল ওভার দ্য বডিতে হচ্ছে আন্ডার 30 ইয়ার্স অফ এজে কিছু সোরিয়াসিস, ওগুলোকে আমরা বলি গাটেড সোরিয়াসিস। তো ওখানে ইচি হতে পারে। কিছু সোরিয়াসিস আছে কমপ্লিকেটেড, এই যে আমি স্টেরয়েড নিয়ে কথা বললাম, ইন্ট্রামাসকুলার লিকেম ইঞ্জেকশন নিল, তখন যেটা হয় নর্মাল সোরিয়াসিসটা তার পাস্টুলার সোরিয়াসিস হয়ে যায়, যেখানে ছোট ছোট পাস্টিউল দেখা যায়, পুজ দেখা যায়, ওগুলো কিন্তু ডিফারেন্ট ফর্মস অফ সোরিয়াসিস, ওখানে ইচিং থাকতে পারে। আদারওয়াইজ নর্মালি যে সোরিয়াসিসটা হয় টিপিক্যাল, দ্যাট ইজ নট ইচি অ্যাট অল। সোরিয়াসিসটা কি সংক্রামক কিনা সেটা যদি একটু জানান। আচ্ছা, যদি সংক্রামক মানে ছোঁয়াচে কিনা, ইটস নট কন্টাজিয়াস অ্যাট অল। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যে হ্যাঁ, অনেক জেনেটিক যে প্রিডিসপোজিশনটা থাকে, যে আমার মায়ের ছিল, আমার হয়েছে, দ্যাট ইজ ফর দ্য জেনেটিক কনস্টিটিউশন অ্যান্ড প্রিডিসপোজিশন, নট ফর দ্য জিনের মাধ্যমে চলে এসেছে, নট ফর যে এক বেড শেয়ার করলো, এক রুম শেয়ার করলো, ক্লোদিং শেয়ার করলো, নো পসিবিলিটি অ্যাট অল, নো, নট এট অল, নট, নাথিং টু বি ওয়ারিড ফর। যাক, এটা খুবই স্বস্তির একটি নিঃশ্বাস ফেললাম এই কথাটা শুনে, যে এখানে ছোঁয়াচে হওয়ার কোনো কারণ নেই। অনেক কমেন্ট এসেছে আমাদের সাথে আছেন রিয়াদুল, আমাদের সাথে আছেন সাব্বির আছেন, আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, শেখ সাইফ জয়েন করেছেন, ইসমত লিপি জয়েন করেছেন। আপনাদের কারো চর্ম জাতীয় কোনো রোগের কোয়েরি থাকলে বা প্রশ্ন থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে অথবা SMS এর মাধ্যমে জানাতে পারেন। সময় স্বল্পতার কারণে হয়তোবা আজকে এক্সিমা বা দাঁত নিয়ে আলোচনা করা হবে না, বাট একটু টাচ করে যেতে চাই। যদি একবার একটু বলতেন যে এক্সিমা এবং দাঁতের মধ্যে আসলে সম্পর্কটা কি, এই দুটো কি একসাথে হওয়ার সম্ভাবনা আছে কিনা? এক্সিমা একটা ডিফারেন্ট জিনিস, দাঁত একদম সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এক্সিমা হচ্ছে আমরা আমাদের মেডিকেলে ডার্মাটোলজিক্যাল ভাষায় বলি ডার্মাটাইটিস, ঠিক আছে, ডার্মাটাইটিস। এক্সিমা সেটা এক জিনিস। দাঁত হচ্ছে ফাঙ্গাস, একটা ফরেন একটা জিনিস দিয়ে হচ্ছে, জীবাণু দিয়ে হচ্ছে, ফাঙ্গাস দিয়ে হচ্ছে, সুপারফিশিয়াল ফাঙ্গাস দিয়ে হচ্ছে। মিল আছে একটা, দুটাই ইচি। যেমন সোরিয়াসিস নট দ্যাট ইচি, এক্সিমা হাইলি প্রোরাইটিক, ডার্মাটোফাইটোসিস যেটাকে দাঁত বলছি বাংলায়, হাইলি প্রোরাইটিক, পেশেন্ট উইল কমপ্লেইন অফ ইচিং উইল বি দেয়ার। সো দুটার মধ্যে প্রচন্ড ইচিং, এটাই হচ্ছে মিল। সোরিয়াসিসের সাথে এটাই পার্থক্য এখানে। দাঁতটা তো এটা তো সংক্রামক, তাই না? অবশ্যই সংক্রামক, এটা সংক্রামক। এক্সিমাটা কি সংক্রামক? এক্সিমাটা সংক্রামক ওভাবে কন্টাজিয়াস বলা যাবে না যে এক্সিমা ইজ কন্টাজিয়াস, এটা ছোঁয়াচে, আমার হয়েছে তোমারও হবে, এরকম হওয়ার চান্স নাই। এটা সাধারণত এক্সিমা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এক্সিমা সাধারণত কোনো কম্পোজিশন বা কোনো কনস্টিটিউয়েন্ট, সেটা ড্রাগ হতে পারে, সেটা কোনো কসমেটিক হতে পারে, সেটা কোনো পারফিউম ডিওডোরেন্ট হতে পারে, এটা অথবা ওই যে কী বলে ওগুলোকে ডিটারজেন্ট, লিকুইড, এখান থেকে। এক্সিমা সাধারণত কজগুলো হচ্ছে কন্ট্যাক্ট থেকে হয়, এখন যে কোনো কন্ট্যাক্ট থেকে, ইরিটেন্ট, অ্যালার্জিক কনস্টিটিউয়েন্ট ওগুলো থেকে হবে। সো নট কন্টেজিয়াস অ্যাট অল। বাট এক্সিমা প্রন কিছু স্কিন থাকে যে ওই স্কিনে খুব ঘন ঘন এক্সিমা হয়, তার হয়তো কোনো কিছু কন্ট্যাক্টে অ্যালার্জি, সো কন্ট্যাক্ট এক্সিমা তার হবে, তার কন্ট্যাক্টের জন্য। এটা তার মায়েরও থাকতে পারে, তারও কন্ট্যাক্ট থেকে হচ্ছে সেন্সিটিভিটিটা। তো এটার মধ্যে একটু জেনেটিক কিছু আছে হয়তো, কিন্তু কন্টাজিয়াস সংক্রামক নয়, ফাঙ্গাস সংক্রামক। জি হ্যাঁ। তো এক্সিমার শেষ প্রশ্ন আমরা করতে চাই আমাদের আজকের দিনে, সেটি হচ্ছে যার এক্সিমা হয়ে গেছে তাকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, কি ওষুধ দিয়ে থাকেন সাধারণত? এক্সিমার ট্রিটমেন্ট সোরিয়াসিসের সাথে কিছু মিল আছে। আমরা দুটার ক্ষেত্রেই স্টেরয়েড ইউজ করতে পারি টপিক্যালি, নট ওরালি। টপিক্যালি আমরা করছি, এখানে মিল আছে। টপিক্যালি বলতে যেখানে লেশনটা হয়েছে সেখানে আমরা অ্যাপ্লাই ইউজুয়ালি করতে পারি টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, তারপরে ট্যাক্রোলিমাস গ্রুপের ড্রাগ দিতে পারছি টপিক্যালি। তারপরে আমরা ভিটামিন D3 অ্যানালগ আছে টপিক্যালি, যেটা এক্সিমা এবং সোরিয়াসিসের মিল হচ্ছে ট্রিটমেন্টে কিছু মিল আছে, যে আমরা এগুলো টপিক্যালি অ্যাপ্লাই করতে পারি, ট্রিটমেন্টে মিল আছে, কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। এবং আমরা এই স্টেরয়েডের কথা এতবার বলছি, কেউ যেন মিসগাইডেড না হয়। ফাঙ্গাসে আমরা কখনোই সেটা দিব না, সেখানে আমরা অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক দিব বা খেতে দিব, অথবা অ্যান্টিফাঙ্গাল লাগাতে দিব। নেভার দ্য স্টেরয়েড ইজ অ্যান অপশন, ইটস নট অ্যান অপশন। এটা খুবই এমফাসাইজ করতে চাচ্ছি। ফাঙ্গাসে কখনোই স্টেরয়েড, সেটা মিক্সড হতে পারে, বা যেরকম মিক্সড আমরা একদমই এখন ডিসকারেজ করছি। আগে তাও একটু দেয়া হতো যে একটু ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গালের সাথে একটু টপিক্যাল কর্টিকোস্টেরয়েড মিক্সড আছে, একটা সময়
এগুলো এখন একদম স্ট্রংলি প্রোহিবিটেড, নেভার এভার মিক্সড প্রিপারেশন। যদি কোনো ডক্টর কখনো মনে করে একটা পেশেন্টের উপসর্গের উপর ভিত্তি করে দেয়া যেতে পারে, সেটা ওই ডক্টরস চয়েস এবং সেটা সে বুঝেই দিবে। আদারওয়াইজ এত কিছু বলছে স্টেরয়েড নিয়ে, টপিক্যাল স্টেরয়েড নেভার অন ফাঙ্গাস। ধন্যবাদ ম্যাম আপনার পরামর্শের জন্য। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে যদি আমাদের দর্শকদের জন্য বলতেন যে কিভাবে শীতকালে তার ত্বক এবং চুলের যত্ন নেবেন এবং নিজেকে এই ধরনের জটিল রোগগুলো থেকে রক্ষা করবেন। ত্বক এবং চুলের যত্নে খুব ছোট করে বলতে চাচ্ছি, শীতকাল যেহেতু ময়শ্চারাইজার ইজ এ মাস্ট। স্কিনের আর্দ্রতাটা বজায় রাখতে হবে ময়শ্চারাইজারের মাধ্যমে, ইমোলিয়েন্টের মাধ্যমে। ফটো সেন্সিটিভ যারা, শীতের এই ডে লাইটেও কিন্তু আলট্রাভায়োলেট এ এবং বির অনেক বেশি হিউজ থাকে। সো অনেকে শীতে মনে করে যে আচ্ছা রোদ উঠছে না বা উঠছে, এটা ফটো সেন্সিটিভ পেশেন্ট হলে সানব্লক ইউজ করবে, ময়শ্চারাইজার অলওয়েজ ইউজ করবে। ড্যান্ড্রাফটাকে, চুলের জন্য ড্যান্ড্রাফটাকে কন্ট্রোলে রাখতে হবে, যাতে ড্যান্ড্রাফ সেইভাবে, ড্যান্ড্রাফও অনেক সময় হেয়ার ফলের একটা কজ, সো ড্যান্ড্রাফ যেন সেরকম না হয় সেটা খেয়াল রাখতে হবে। হাইজিনটা মেনটেন করতে হবে। আর শীতে ময়শ্চারাইজার ইট ইজ এ মাস্ট। মাস্ট একদম। এবং ময়শ্চারাইজারের উপর যেহেতু এতবার এমফেসিস দেওয়া হয়েছে, তার মানে বুঝতেই পারছেন যে ময়শ্চারাইজার ইউজ করাটা কতটা জরুরি। ধন্যবাদ ম্যাম, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টেশনে আসবার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যারা অনেকক্ষণ কষ্ট করে আমার কথা শুনেছেন। সো টেক কেয়ার অফ ইউর স্কিন। অবশ্যই ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।